প্রেগনেন্সির ৩ মাসে তিয়াশা ডিভোর্সের সিদ্ধান্ত নিল। বাচ্চা পেটে থাকা অবস্থায় ডিভোর্স, এই কথাটা যেন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো শোনালো তার পরিবারের কাছে। সবাই বোঝালো গর্ভবতী অবস্থায় তালাক সম্ভব নয়। আরেকবার শরৎকে সুযোগ দিতে চাইলেই তো আর সংসার ভাঙা সম্ভব নয়। একটা সংসার তিলে তিলে সবকিছু সহ্য করে করতে হয়, দুইজনকে সাধ্যমতো ত্যাগ করে মানিয়ে চলতে হয়। পরিবারের কথা মতো তিয়াশা আরও একবার শরতের সাথে খোলামেলাভাবে কথা বলার সিদ্ধান্ত নিল। বদ্ধ ঘর, চারিদিকে শুনশান নীরবতা বিরাজ করছে। তিয়াশা বিকেলেই বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে এসেছে। স্বামীর বাড়ি সম্বোধন করা হলো, কারণ শ্বশুর তার দ্বিতীয় স্ত্রী এবং কন্যাকে নিয়ে আলাদা থাকেন। ছেলের কোনো ধারতে দেন না স্ত্রী, তাই তিনিও কখনো অভিভাবক হিসেবে ছেলের সাথে বা পিছে থাকার সুযোগ পান না। শরৎ বড় হয়েছে নানা নানি, জ্যাঠা জেঠি, চাচা চাচিদের কাছে, এক এক সময় এক একজনের কাছে রেখেছেন। শরতের বয়স যখন ৫ বছর তখন তার মা মারা যায়। মৃত্যুটা অস্বাভাবিক ছিল না, সামান্য জ্বর হলো। জ্বরে কিছুদিন বিছানা সজ্জা, এত এত ডাক্তার দেখানো, ওষুধ খাওয়া, কিন্তু কিছুতেই কিছু হলো না। একদিন সন্ধ্যাবেলা বিদায় নিলেন তিনি। মা মরা ছেলে বলে আত্মীয় স্বজন মাথায় করে রাখত শরৎকে। এইভাবেই মা না থাকা সত্ত্বেও আদরে এরোর কাছে বড় হয়েছে শরৎ। বাবার টাকা থাকায় সেখানেও কোনোরূপ ত্যাগ স্বীকার করতে হয়নি তাকে। ছোট মায়ের ভালোবাসা সেভাবে না পেলেও বাবার টাকা ঠিকই সঙ্গ দিয়েছিল তাকে। শরৎ আর তিয়াশা পাশাপাশি বসে আছে। তিয়াশার নজর মেঝের দিকে নিবদ্ধ আর শরতের ফোন স্ক্রিনে। তিয়াশাকে বেশ কিছুক্ষণ চুপ থাকতে দেখে ফোন স্ক্রিনেই নজর নিবদ্ধ করে রেখে বলে উঠল, কিছু বলবে না কিভাবে চুপ করে বসে থাকবে? আমার হাতে এত সময় নেই, কিছু বলা থাকলে বলো, আর না বলা থাকলে সেটাও জানো। দীর্ঘশ্বাস ফেলল তিয়াশা। কিছুক্ষণ তবুও নীরব থেকে শুধালো, তোমার বোনের বিয়ে হলো না কেন? ছেলের বেতন যেন কত ছিল? শরৎ ফোন মুঠোয় শক্ত করে চেপে ধরল, সাথে সাথে মুখের রঙও যেন পরিবর্তন হলো খানিকটা। তেজি গলায় বলল, আবার বেতনে কোটা দিতে রয়েছে? তোমাকে তো বলেছে আমি যেমন আছি তেমনই থাকবো, কারোর জন্য আর এক্সট্রা প্যারা নিতে পারবো না। সবার মন রক্ষার দায় আমার নয়। আমার ৪,০০০ বেতনও তুমি থাকতে পারলে থাকো, আর না থাকতে পারলে বিদায় হও। আমি কারো হাতে পায়ে ধরে বেঁধে রাখতে পারবো না। তোমার যাওয়ার জন্য দরজা একদম খোলা। তাছাড়া সিদ্ধান্ত নিয়ে নিয়েছ, তাহলে বেলাতে কথা কেন? তিয়াশা মাথা বাঁকা করে শরতের দিকে তাকালো। এই মানুষটাকে আজকাল সে চিনতে পারে না। বিয়ের ৩ বছর চলছে তাদের, একসাথে পথ চলা ৫ বছরের। ৩ মাসের বাবু পেটে কত সুন্দর একটা সংসার হতে পারত দুজনার। যে সময় মানুষের ২০-২৫ হাজার টাকায় সংসার চালাতে হিমশিম খেতে হয়, সেখানে তিয়াশার ৪,০০০ টাকায় সংসার চালাতে দম বেরিয়ে যায়। নিজেও টুকটাক টাকা দেয় সংসারে, টিউশনি করায় সে। বাবার বাড়ি থেকে সাহায্য তো আসতেই থাকে। একমাত্র মেয়ে বলে কথা। বাবার যাই হোক, মেয়ের কষ্ট কিছুতেই দেখতে পারেন না। ছেলের সৎমা মায়ের শাসনে বড় হয়নি। বিয়ের পর মেয়ে তার শাশুড়ির ভালোবাসা পাবে না ইত্যাদি ভেবে তিয়াশার বাড়ির মানুষ প্রথমে বিয়েতে অমত দিলেও তিয়াশার ভালোবাসার কাছে সবাইকে হার মানতে হয়েছিল। বয়স ১৮তেই কারো জীবনের সাথে জড়িয়ে নিয়েছিল সে নিজেকে। ব্যাস, তারপরই সব শখ বিসর্জন দিতে শুরু করলো নিজ ইচ্ছেতে। শরতের সাথে ভালো থাকতে কত কী না করেছে সে। বিয়ে ৩ বছরের ১ বছর বাবার বাড়িতে থেকেছে, দ্বিতীয় বছর থেকে ৪,০০০ টাকায় সংসার চলছে তার। শখ কি সেটা যেন সে ভুলেই বসেছে। বাবা হাত খরচের জন্য টাকা দিলেও সেটা সংসারে যোগ করতে হয় তাকে। এই মানুষটার সাথে ভালো থাকতে শখ ইচ্ছে বিসর্জন দিয়েছে। একটু ভালো থাকার জন্য শরৎকে অন্য কাজ করতে বলতো তিয়াশা। এভাবে আর সংসার চালানো সম্ভব নয় তার পক্ষে। শরতের সেদিকে ভ্রুক্ষেপও নেই। তার একটাই কথা, সে আর কোনো কাজ করতে পারবে না। প্রয়োজনে ব্যাংকে টাকা রেখে সেটা দিয়ে চলবে। তিয়াশার বারবার মন ভেঙেছে। নীরবতা ভাঙল তিয়াশা। সে শরতের দিকেই চেয়ে থেকে বলল, তুমি আমার বাড়িতে কথা দিয়েছিলে তুমি আমায় ভালো রাখবে। শরৎ চকিতে জবাব দিল, যে মেয়ের চাহিদা বেশি তাকে কিভাবে ভালো রাখবো? আমার পক্ষে সম্ভব না। তিয়াশা নাক টেনে বলল, চালটাও আমার বাবা পাঠিয়ে দেয়। বিদ্যুৎ বিল আর বাজারে ৪,০০০ চলে যায়। গ্যাস ফুরিয়ে গেলে চিন্তায় শেষ হতে হয়। বাইরে কখনো পছন্দের কোনো খাবার খেতে পারি না। অনলাইনে বা মার্কেটে কোনো ভালো জামা বা শাড়ি দেখলে মন খারাপ হয়ে যায়। ৩ বছরে তুমি আমাকে একটা ঈদেও কি ড্রেস দিতে পেরেছো? কোনো শাড়ি, কখনো একটা ফুল এনে ঘটা করে ভালোবাসি বলেছো? তোমার বংশের কোনো অনুষ্ঠানে আয়োজনে আমাকে কেউ সম্মানের চোখে দেখে? তোমার ছোট মা আমি বাদে সবাইকে নিয়ে কত মজা করে, আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়। এত সব কেন হয়? কারণ তুমি উপার্জন করো না। তোমার বংশের বা আত্মীয় স্বজনের সবাই ভালো ভালো জায়গায় অবস্থান করছে, তুমি পরিবার নিয়ে ভালো আছে, আর তুমি? আমি কি? তিয়াশা শরতের চোখে চোখ রাখলো। তুমি আমার জীবনটা শেষ করে দিচ্ছ। এখন আমি মানিয়ে নিচ্ছি, 2 দিন পর যখন সদস্য আরেকজন আসবে, বাড়বে, তখন কি করব আমি? এত এত সমস্যার সমাধানও খুব সহজ।
তুমি তোমার এলাকা থেকে বের হও আর ভালো কোনো জব বা কিছু একটা করার চেষ্টা করো, যেন আমাদের সংসারটা অন্তত ভালোভাবে চলে। শরৎ কাটকাট করে জবাব দিল। আমার পক্ষে সম্ভব নয়। আমি এভাবেই ঘুরে ফিরে খাবো। তোমার থাকার হলে থাকো, আর না থাকার হলে বেরিয়ে যাও। আমার সাথে থাকতে তোমার যেহেতু এতই সমস্যা, তাহলে সমস্যার সমাধান করে ফেলো, চলে যাও। তোমাকে আমার লাগবে না। আমার সাথে যে এভাবে থাকতে পারবে সেই আমার সাথে থাকবে। আমি তোমার ছাড়া থাকতে পারি না, কিছু ভাবতে পারি না, এটারই সুযোগ নাও তুমি, তাই না? ভারী গলায় বলল তিয়াশা। শরৎ আবারও ফোন স্ক্রিনে চোখ ডুবিয়ে বলল, সবাই সবাইকে ছাড়া থাকতে পারে, তুমি পারবে? অসম্ভব কিছুই না। দমে গেল তিয়াশা। তবে কি তার ভাবনাই সঠিক? শরৎ ভালোবাসা ভুলেছে? যে ছেলেটা একসময় তাকে হারানোর ভয়ে কাঁদত, সে কিনা এভাবে দূর দূর করছে। ভেতরটা খালি খালি লাগছে তিয়াশার। বারবার দীর্ঘশ্বাস হচ্ছে তার। বুকের বাঁ পাশে খচখচানিটা বেড়েছে, চোখের পানি বাঁধ মানছে না। পাশে বসা মানুষটাকে আজ এত অচেনা লাগছে কেন? এই মানুষটাকে কি সে ভালোবেসে বিয়ে করেছিল? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। মনে হচ্ছে এটা স্বপ্ন হোক, কেউ তাকে ঘুম থেকে ডেকে তুলুক। তিয়াশা হাতের উল্টো পাশ দিয়ে চোখটা মুছে নিল, নিচু গলায় বলল, আমি তোমায় ভালোবাসি শরৎ, একটু তো বোঝো আমায়। ভালোবাসি বলে এত অভাব, এত অসম্মানে রাখবে আমায়? একটু ভালো রাখো আমায়। আমিও তো তোমার সাথে কিছু না কিছু করছি, করার চেষ্টা করছি। উঠে দাঁড়ালো শরৎ। বলল, বন্ধুদের সাথে বের হতে হবে। আমার কথা মতো এভাবে থাকতে পারলে থাকো, নইলে ওই যে তোমার জন্য গুছিয়ে রাখা ব্যাগ, ওটা নিয়ে একটু তাড়াতাড়ি বের হও। আমার তাড়াতাড়ি বের হতে হবে, ওরা বারবার কল করছে। তিয়াশা শরতের দিকে তাকালো। শরতের বাম হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিজের গালে ঠেকালো। চোখের পানি শরতের হাত স্পর্শ করলো, তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই। তিয়াশা আলতো করে শরতের হাতে চুমু খেলো, কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছাড়া ভালো থেকো শরৎ, খুব ভালো থেকো। তুমি সব সময় আমার দোয়ায় থাকবে। তুমি আমায় ভালোবেসেছিলে, সরি, তুমি আমার ভালোবাসায় ছিলে, থাকবে। শুধু আমি আর তোমার সাথে থাকতে পারবো না। শরৎ অন্যদিকে চেয়ে বলল, ভালোবাসা। তিয়াশা আর কিছু বলল না। শরতের হাত ছেড়ে উঠে দাঁড়ালো, চোখের পানি মুছে বলল, 20,000 টাকা ছেলের বেতন বলে বোনকে বিয়ে দিলে না, আর বউকে 4,000 টাকায় কিভাবে রাখতে চাও? আমিও তো মানুষ, আমারও তো শখ আহ্লাদ আছে, আমারও তো ভালো থাকতে ইচ্ছে করে। 3 মাসের বাচ্চা পেটে নিয়ে স্বামীর ঘর ছাড়তে বাধ্য হলো তিয়াশা। 3 মাসের বাচ্চা পেটে নিয়ে স্বামীর ঘর ছাড়তে বাধ্য হলো তিয়াশা। বাসা থেকে এক কাপড়ে বের হয়েছে সে। যদিও শরৎ শেষ উপকারটা করতে আলমারিতে তার যে টুকটাক জামা কাপড় ছিল সেগুলো ব্যাগে উঠিয়ে রেখেছিল আগে, কিন্তু তিয়াশা সেগুলো নেয়নি। বাসা থেকে বের হওয়ার সাথে সাথে শরৎ দরজা লক করে তিয়াশার আগে আগে বেরিয়ে গিয়েছে। শরৎ বেরিয়ে যেতে সিঁড়িতে বসে পড়ল তিয়াশা, হাঁটুতে মাথা রেখে অঝরে বিনা বাধায় কাঁদল অনেকটা সময়। এই মানুষটার সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্ত মনে পড়তেই দম বন্ধ হয়ে আসা শুরু করলো। মন যেন মস্তিষ্ককে শুধালো। যাকে ছাড়া একটা দিন বাবার বাড়িতে থাকতে পারিস না, তাকে ছাড়া সারা জীবন পার করার সিদ্ধান্ত কিভাবে নিতে পারছিস তুই? তাকে ছাড়া থাকতে পারবি? ব্যক্তিগত পুরুষের বুকে অন্য কারো মাথা সহ্য করতে পারবি? সে যদি অন্য কাউকে বিয়ে করে, সেই বাড়িতে নিয়ে আসবে তোর ঘর, তোর বিছানা, বর, সবই সেই মেয়ের হবে। কারণে অকারণে তোর বরকে স্পর্শ করবে কেউ, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখবে। তোর বর তোকে যেভাবে যত্ন করে বা করতো, ওভাবে অন্য কাউকে যত্ন করবে। আর কখনো হঠাৎ দুজনে একসাথে তোর সামনে পড়ে গেলে সহ্য করতে পারবি তুই? মরে যাবি না? আর ভাবতে পারছে না তিয়াশা। শরীরটা বড্ড খারাপ লাগছে। যে মানুষটা তাকে ভারী কাজ করতে দিত না, পিরিয়ডের ব্যথায় তার সাথে সেও কাঁদো কাঁদো হয়ে থাকতো। সেই সময় রান্নাটা সে করতো, মুখে তুলে খাইয়ে দিত, একা কোথাও যেতে দিত না। বাসা থেকে বাইরে থাকলে মেসেজের উপর মেসেজ করতো। সেই মানুষটা এত বদলে যেতে পারে কিভাবে? এত এত ভালোবাসার সাথে কি একটু ভালো রাখার দায়িত্ব সেই মানুষটা নিতে পারতো না? অন্তত দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে 1015-20-এর জব খুঁজে নিত, এতেই তো সন্তুষ্ট হয়ে যেত তিয়াশা। অন্তত সংসার টানতে টানতে নিজেকে ক্লান্ত কম মনে হতো। রাতের অর্ধেকাংশ দুশ্চিন্তা করে কাটাতে হতো না, এটা ভেবে যে বাকি দিনগুলো কিভাবে কাটবে। তিয়াশা সিঁড়িতে ঘণ্টাখানেক সময় ব্যয় করলো একা একা। জীবনের পাওয়া না পাওয়ার হিসেব কষে কয়েকটা জিনিস সে পেল। ভালোবাসা, অবহেলা, যত্ন, রাগ, অভাব, খারাপ ব্যবহার সবগুলোই একসাথে। শুধুমাত্র মানুষটা থেকে দূরে থাকবে বলে তো আর সব দোষ দেওয়া যায় না, তাই না? সেই পুরুষ তাকে এত ভালোবাসা দিয়েছে, সে গোটা জীবনে অন্য কাউকে তার জায়গা সে দিতে পারবে কি না কে জানে। তিয়াশার মনে একটাই আফসোস, ইস, মানুষটা যদি তাকে ভালোবাসার সাথে একটু ভালো রাখতো, দিনাতিপাতের দুশ্চিন্তা থেকে একটু মুক্তি দিত।
প্রয়োজনের পাশাপাশি শখের দিকে একটু নজর দিত, হয়তো সংসারটা বেঁচে যেত। এত কিছুর মাঝে নিজেকে থেকে থেকে লোভীও মনে হয় তার। সে কি আসলে বেশি চেয়ে ফেলেছে? চাহিদা আসলেই বেড়েছে। পরক্ষণেই ভাবে, এই সামান্য টাকায় আসলে চলা সম্ভব? যেখানে একটা মেয়ের ভালো একটা জামা অথবা শাড়ির জন্য 5,000 টাকা অনেক সময় যথেষ্ট নয়, সেখানে সে পুরো মাস কিভাবে চালাবে? শরৎ তো কোনো কাজও করতে চায় না, তিয়াশা তো কম বলেনি। শরৎ চায় শুয়ে বসে ঘুরে ফিরে খেতে, কিন্তু এভাবে তো সংসার চলে না। যে পৃথিবীতে আসছে তার দায়িত্ব তো নিতে হবে। তাকে ভালোভাবে বড় করতে না পারলে যে সে অনাগত সন্তানের কাছে দোষী হয়ে থাকবে। তিয়াশা উঠে দাঁড়ালো। সিদ্ধান্ত এবার কঠিন হলো তার। ভালোবাসা নয়, ভালো থাকাকেই প্রাধান্য দিতে হবে তার। ভালোবাসা নামক মরীচিকার পিছনে সে আর ছুটবে না। যাকে ভালোবেসে একটু ভালো সে থাকতে চেয়েছিল, সে নিজেই তো দূর দূর করছে, তাহলে সে কেন পড়ে থাকবে? যে বয়সে শখ ভালো থাকাকে প্রাধান্য দেওয়ার কথা, সেই বয়সে এত ত্যাগ স্বীকার সে কেন করবে? জীবনকে এভাবে এখানে থামিয়ে দিলে নিজেকেই তো সে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। শরৎ এসে চায়ের স্টলে বসেছে, সাথে দুজন বন্ধু। গল্পগুজব ভালোই চলছিল সবার, তবে শরতের কেমন মনের ভেতরটা ভালো লাগছিল না। কয়েকদিন হলো তার মন আর শরীরটাও ভালো যাচ্ছে না। তিয়াশার প্রেগনেন্সি শুরু হওয়ার পর থেকে অসুস্থ হচ্ছে বারবার। বাবার বাড়িতে থাকতে না চাইলেও সেখানে জোর করে রেখে দিয়েছিল শরৎ। দুজনে দূরে থাকলে, আলাদা থাকলে বারবার নিজেদের মধ্যে অশান্তি শুরু হয়। তিয়াশার 2-1 দিন পরপরই নানান রকম কথা শুনতে হয় তার। কোনো শখ পূরণ হয় না, কিছু নিতে পারে না, এটা নাই ওটা নাই। শরতের রাগ অতিরিক্ত। তিয়াশা রাগ করলে সে রাগ না ভাঙিয়ে উল্টো রাগ করে থাকে, ইত্যাদি ইত্যাদি নানান কথা। এক কথা বারবার শুনতে ইচ্ছে করে না শরতের। ইচ্ছে করে 2-1 দিন যোগাযোগ বন্ধ রাখতে চায়। তিয়াশার জন্য সেটাও হয় না। তাকে ফোনে না পেলে তার বন্ধুদের ফোন দেওয়া শুরু করে। শরৎ না পেরে কল করলে আবারও সেই কান্নাকাটি। তাকে ছাড়া থাকতে পারে না, দম আটকে আসে। কথা না বলে থাকা সম্ভব নয়, সেই একই কথা। শরতের এসব শুনতে আর ভালো লাগে না। শরৎকে চায়ের কাপ হাতে চুপচাপ বসে থাকতে দেখে একজন সিগারেট এগিয়ে দিল। সিগারেট এগিয়ে দেওয়া দেখে পাশের জন হেসে বলল, বাপ, কাকে সিগারেট এগিয়ে দিচ্ছিস? সে তো বউকে কথা দিয়েছে সিগারেট আর খাবে না। হেসে একে অপরের গায়ের উপর পড়ল দুজন। শরৎ বলে উঠল, তিয়াশা আমাকে ছেড়ে থাকার সাহস দেখিয়েছে, আজ বোঝাপড়া করতে এসেছিল। একজন শুধালো, কিসের বোঝাপড়া? এই যে, আমি যদি এলাকা থেকে বের না হই, ভালো বেতনের জব না করি, তাকে সুখে টাকায় টাকায় ডুবিয়ে না রাখে, তাহলে সে আমার সাথে থাকবে না। মেয়েরা লোভী হয় ভাই, এরা টাকা ছাড়া কিচ্ছু চোখে দেখে না, স্বার্থপরের জাতেরা। পাশের জন ধমকের স্বরে বলে উঠল, ধুর বেটা, ওর বউ এমন না। আমি কোনো সময় শরৎকে দেখিনি বউয়ের জন্য কোনো দিন দামি জিনিস তো দূর, কোনো জিনিস কিনে দিতে। বিয়ের 3-4 বছরে মনে হয় কোনো ভালো দাম দিয়ে জামা দেয় নাই। 2 বছর ধরে দেখি মেয়েটা একই বোরকা পরে বের হয়। আর ও দিবেই বা কেমনে? সংসার চালায় 4-5 হাজার টাকায়। এই টাকায় সংসার চলে? খাবেই বা কি, পরবেই বা কি? তাও যে বউ এতদিন টিকে আছে, এটাই ওর ভাগ্য। এই যুগে 4-5 হাজার টাকায় একটা ভালো জুতাও হয় না। আর এই শালা সংসার চালাতে চায়। 2 দিন পর বাচ্চা হবে, তখন কি করবে? আমার তো মনে হয় ভাবি দেরি করেছে। আরও আগে চলে যাওয়া উচিত ছিল। বাচ্চা নেওয়া ঠিক হয় না, জীবনটাই না নষ্ট হয়ে যায়। মা আর বোন সারাদিন ফুটানি করে বেড়ে, আর শালা বউকে রেখে ফকিন্নির মতো। তোর কপালে এত ভালো একটা মেয়ে জুটছিল, তুই হারামজাদা রাখতে পারলি না। শরৎ দুজনের দিকে তাকে আমতা আমতা করে বলল, ভাই, আমার কিছু করতে ইচ্ছে করে না। এখন কি আমার তো পরিশ্রম করার বয়স? বল। তাহলে পরের মেয়েকে আশা দিয়ে বিয়ে করছিস কেন শালা? শরৎ ফের বলল, দূর, বাদ দে তো। ওর সাথে কথা না বলে আমাকে না দেখে থাকতে পারে না, ও কোথাও যাবে না। প্রথম বন্ধুটি এবার শরতের পিঠ চাপড়ে বলল, যতটুকু শুনলাম তাতে বুঝলাম মেয়েটা তোকে খুব ভালোবাসে, অন্য মেয়েদের মতো না। হেলায় হারাইস না তারে, কাজ কর, তাকে একটু ভালো রাখ। তোরও ওই টাকা আসলেই কিছু না। শরৎ দুইজনকে থামিয়ে দিয়ে বলল, আরে থাম তো বল, ওর কলিজা আছে নাকি আমাকে ছেড়ে থাকার? অন্য সব জায়গায় বোর কথায় ভর চলে, আর এখানে পুরোটাই উল্টা। আমি যা বলবো তাই। ও আমাকে অতিরিক্ত ভালোবাসে, আমাকে ছাড়া থাকার পক্ষে সম্ভবই না। তিয়াশা নিচতলায় নেমে এসে কি মনে করে আবার দোতলায় উঠল। বাসার সামনে প্রায় লাগোয়া আরেকটা বাসা। ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে সেই বাসার ব্যালকনির দিকে তাকিয়ে কাউকে ডাকতে একটা মহিলা বেরিয়ে এলেন। তিয়াশা মৃদু হাসার চেষ্টা করলো, বলল, মহিলাটি জবাবে বলল। তিয়াশা মৃদু হেসে সম্মতি জানালো।
তিয়াশা বাচ্চা পেটে নিয়ে স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়ি চলে এসেছে এমন খবর খুব বেশিক্ষণ চাপা রইল না। 2 দিনের মাথায় প্রতিবেশীদের মুখে মুখে বিষয়টা ছড়িয়ে পড়ল। কেউ দোষ দিল শরতের, আবার কেউ তিয়াশার। সবার সব কথা এক জায়গায় গিয়ে থামছে, আর সেটা হলো এই সময় কেউ সংসার ছেড়ে চলে আসে। কেউ কেউ তো মুখের উপর বলেই ফেললো। আবার কেউ বলল তিয়াশা সব কিছুকে অবজ্ঞা করে পাত্তা না দিয়ে শরতের একটা ফোন কলের অপেক্ষায় আছে। গত 2 দিন শরৎ কোনো সিঙ্গেল ফোন কল বা মেসেজ করেনি। কথা বলার জন্য, একবার প্রিয় মানুষটার কণ্ঠস্বর শোনার জন্য, তার মুখে জান ডাক শোনার জন্য তিয়াশা ছটফট করছে। ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। বারবার ফোনটা হাতে নিয়ে আগের মেসেজগুলো দেখছে। নিজে কল করতে গিয়েও ফিরে ফিরে আসছে, মনকে বোঝাচ্ছে এবার অন্তত নিজের মনের কাছে হেরে যাওয়া চলবে না। ভালোবাসলে দুজনাই তো বেসেছিল, তবে একজন কেন সেই ভালোবাসার জন্য সব কিছু সহ্য করবে? পুরুষ হয়ে কেন তার শখের নারীকে ভালো রাখার জন্য কিছু করবে না? কেন অভাবে অভাবে জরাজীর্ণ করে রাখবে? কেন অসম্মানে রাখবে? এগুলো তো কোনো সুপুরুষের লক্ষণ নয়। শরৎ যদি নিজের ভুল বুঝতে পেরে অলসতা ছেড়ে কাজ করার জন্য রাজি হয়, সে তবেই ফেরার কথা ভাববে, নচেত নয় একার না। মনকে বুঝিয়ে ফোন রেখে মানুষের মধ্যে গিয়ে একটু বসার চেষ্টা করে সে। একা থাকলে শুধুমাত্র শরৎকে নিয়েই ভাবতে হবে। বাইরে বের হলে তবুও সবার সাথে কথাবার্তায় কিছু সময় কাটবে। তিয়াশা বাড়ি ফেরার পর মা ঠিকঠাক কথাবার্তা বললেও, কাছে টেনে নিলেও তিয়াশার বাড়ি ফেরা ভালো চোখে দেখেনি তার ভাইয়ের বউ আলো। একটা বারের জন্য ভালো করে কথা বলেনি সে তিয়াশার সাথে, উল্টো কথাবার্তার আচরণে বুঝিয়ে দিচ্ছে তিয়াশার এই বাড়িতে এভাবে আসা থাকার সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। এই তো সকালেই রান্নার কাজে আলোকে হাতে হাতে একটু সাহায্য করতে গিয়েছিল তিয়াশা। যদিও তার এখন ভারী কাজ করা নিষেধ, তবুও ভেবেছিল হালকা কাজগুলো সে করে দেবে। আলো ইচ্ছে করে বলে বসলো, তোমার ভাই রাতে চাউলের বস্তা নিয়ে এসেছে, ছোট বস্তাটা একটু রান্নাঘরে এনে রাখো, পারবে তো নাকি? চলো না হয় আমি ধরি তোমার সাথে। তিয়াশা কিছুক্ষণ চুপ রইল। একটা দীর্ঘশ্বাস ফেলে পেল্টে আলতো স্পর্শ করে হাত বুলিয়ে আলোর দিকে ফিরে বলল, চলুন। তিয়াশা চাউলের বস্তার একপাশ ধরতে বুঝতে পারলো আলো ইচ্ছে করে তার দিকে ভর বেশি রেখেছে। সে তবুও হাসি মুখে কাজে মন দিল। মেয়েকে ভারী বস্তা তুলতে দেখে মা কুলসুম বেগম দৌড়ে এলেন। হাত থেকে বস্তা ছাড়িয়ে নিজের কোমরে তুলে নিয়ে বলে উঠলেন, সংসার তো শেষ হলো, এবার কি জীবনটাও শেষ করতে চাইছিস? হতচ্ছাড়ি, তোকে না নিষেধ করেছি ভারী কোনো কাজ করবি না? আমার কথা কি একটুও শুনবি না তুই? বাড়ির একটা মানুষ আমার কথা শোনে না বলে তুইও সবার সাথে পাল্লা দিবি? মানুষ মনে হয় না মাকে? কুলসুম বেগম বস্তা রান্নাঘরে রেখে বেরিয়ে এসে আলোকে উদ্দেশ্য করে বললেন, আমি কি সংসারে কম কাজ করি? আমার মেয়েকে দিয়ে কেন এত ভারী কাজ করাচ্ছ তুমি? রাগে গা জ্বলে উঠল আলো। শাশুড়িকেই মেজাজ দেখিয়ে বলে উঠল, আপনার মেয়ে বেড়াতে তো আসে নাই যে তাকে বসিয়ে বসিয়ে ভালো মন্দ খাওয়াতে হবে। সে সংসার ছেড়ে একেবারে চলে এসেছে। শুয়ে বসে তো আর খেতে পারবে না, বাড়ির কাজ করেই খেতে হবে। তিয়াশা মাকে চুপ করতে বলে বলল, আমি ভাবিকে বলেছিলাম, শুধু তুমি রাগ করেছো। আর সত্যি তো আমি তো এখানে শুয়ে বসে খেতে আসিনি। কখনো বসে বসে খেতে হবে এমন ভাবনাও ছিল না। মেয়ে হয়ে জন্মেছি, কাজ তো করতেই হবে। তিয়াশার কথায় মুখ বাঁকিয়ে রান্নাঘরের দিকে চলে গেল আলো। কুলসুম বেগম মেয়ের দিকে এগিয়ে এসে মাথায় হাত রেখে বললেন, ভালো মানুষের কপালে কেন এত কষ্ট রে মা? ছোটবেলা থেকে নিজের বাবার কাছে বা আমার কাছে কখনো জিদ করে কিছু চাসনি, নিসনি। স্বামীর ঘরেও সেরকম কখনো নিজের কোনো শখ পূরণ করতে দেখলাম না। সংসার সংসার করে গেলি, তবুও কি এমন হতে হয়? চোখ দুটো ছলছল করে উঠল তিয়াশার। ঢোক গিলে মাথা নিচু করে বলল, যার চাহিদা যত কম সে পায়ও তত কম। ছোটবেলা থেকে যদি জোর করে এটা ওটা নেয়ার আর পাওয়ার অভ্যাস থাকতো, তাহলে হয়তো এখনো পাওয়ার খাতাটা শূন্য থাকতো না। কুলসুম বেগম মেয়ের চোখ মুছে দিয়ে বললেন, তোর সব কষ্ট আমার হোক মা, আমি আর তোর এই দশা দেখতে পারছি না। শরৎ যদি তোকে একটু বুঝতো। তিয়াশা জোরপূর্বক তাচ্ছিল্যের হাসি হাসলো। মনে পড়লো বাড়ি ছেড়ে চলে আসার 2 দিন শেষ হয়ে 3 দিন হতে চললো। মানুষটা একবার কল বা মেসেজ দিয়ে খোঁজ নিয়ে জানতে চাইলো না তিয়াশা বাবার বাড়ি ভালো মতো এসেছে কিনা, ভালো আছে কিনা, শরীর ঠিক আছে কিনা। সে কিভাবে তিয়াশাকে আর বুঝবে? সে বিড়বিড় করে বলে উঠল, যদি একটু বুঝতো, একটুখানি একটুখানি বুঝতো, তাহলে হয়তো এত কষ্ট পেতে হতো না।
যদি একটু সে বুঝতো আমায়, একটুখানি বুঝতো। বলতে বলতে অঝরে কেঁদে ফেলল তিয়াশা। রাত 9:30। তিয়াশা নিজের রুমে বসে ফোন ঘাটাঘাটি করছিল। মূলত সে এখনো শরতের একটা মেসেজের অপেক্ষায়, আশায় আছে শরৎ সব ঠিক করে নেবে। কিন্তু সেটা কি আদৌ হওয়ার? যে ছেলে ছোটবেলা থেকে অতি আদরে মানুষ হয়েছে, কখনো কোনো কাজ করতে হয়নি, মুখের সামনে খাবার চলে এসেছে, যখন যা চেয়েছে তাই দিয়েছে বাবা। এমনও দিন গিয়েছে যে একদিন 20-30 হাজার টাকা খরচ করে ফেলেছে। সে কিভাবে পরিশ্রম করবে? শরতের আগে নেশা করার অভ্যাসটাও ছিল, ওইসবে প্রতিদিন হাজার হাজার টাকা উড়িয়েছে। এখন কাজ করে না, টাকা পায় না, উড়াতে পারে না। এসবের জন্য হয়তো মেজাজ আরও খিটখিটে হয়ে থাকে। তিয়াশা 3 বছরে একটাই আশা বুকে চেপে ভালোবেসে গিয়েছে। হয়তো নেশা ছাড়ার মতো বাকি সব খারাপ কাজ ছেড়ে শরৎ সংসারী হবে। কিন্তু তিয়াশাকে ভুল প্রমাণিত করলো মানুষটা। বুঝিয়ে দিল পুরুষ প্রেমিকার কথা শুনে স্ত্রীর না। ফোনটা রেখে খাটে হেলান দিয়ে উপরের দিকে মুখ করে চোখ বন্ধ করে চুপচাপ বসেছিল তিয়াশা। দরজায় শব্দ হতেই সেদিকে তাকালো সে। কুলসুম বেগম দাঁড়িয়ে আছেন। তিয়াশা সোজা হয়ে বসতেই তিনি বললেন, তোর বাবা ডাকছে, সাদ্দামও আছে, একটু আয়, যা বলবে তা শুনবি, কিন্তু সিদ্ধান্ত নিজেই নিবি। বলেই কুলসুম বেগম চলে গেলেন। তিয়াশা ভাবতে ব্যস্ত হলো, এই সময় বাবা ভাই একসাথে তাকে ডেকে পাঠিয়েছে কেন? কি নিয়ে কথা বলবে? মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে। বাবা কি তবে আবারও ফিরতে বলবে? মেয়ের সংসার ভাঙছে এমন আশঙ্কায় আবার সবকিছু মেনে ধৈর্য ধরে ওখানেই থাকতে বলবে? তিয়াশার চাচাতো বোন 3টার প্রথম বিয়ে টিকেনি, তারা এখন দ্বিতীয় বিয়ের পর সংসার করছে। ফুফাতো বোন 2-1 জনেরও একই অবস্থা। সবকিছু সহ্য করে 3 বছর মাটি কামড়ে থাকা, শরতের সাথে আজীবন থাকার ইচ্ছের পিছনে তিয়াশার 2টা কারণ। 1, শরতের প্রতি সীমাহীন ভালোবাসা। 2, চাচাতো ফুফাতো বোনদের মতো নিজের নামের পূর্বে ডিভোর্সি শব্দটা যুক্ত করার অনিচ্ছা। বাবার ভাই রাতে তিয়াশাকে ডাকার কিছুক্ষণের মধ্যে সে তাদের সামনে এসে দাঁড়ালো। বাবা আক্কাস আলী মাত্র একটা সিগারেট নিয়েছেন। তিয়াশা এসে সেটা দেখে বলে উঠল, শরীরের অবস্থা ভালো না, কতবার এসব খেতে নিষেধ করেছি, তবু কেন খাচ্ছেন বাবা? জীবনের প্রতি কি একটুও মায়া নেই? ওপর নিচ মাথা নাড়ল তিয়াশা। সাদ্দাম বলে উঠল, শরৎ কি আর কল দিয়েছিল? তিয়াশার মুখটায় আমাবস্যার রাতের মতো অন্ধকার নামলো যেন। মাথা নিচু করে বলল, হ্যাঁ খেয়েছি। না, আমি কল করেছিলাম, সে আসছে কিছুক্ষণের মধ্যে। তিয়াশা রুমে উপস্থিত সবার মুখের দিকে একবার করে চাইলো, তারপর শুধালো, কেন? একটা জবের খোঁজ পেয়েছি বিদ্যুৎ অফিসে। বেতন প্রথম দিকে 13-14 হাজার টাকা হতে পারে। শরৎ যদি করতে রাজি হয় তাহলে আমি কথা বলবো। তোর কোনো আপত্তি আছে? তিয়াশা 2 পাশে মাথা ঝাঁকিয়ে বলল, না, আমার কোনো আপত্তি নেই। ও কিছু একটা তো করুক। শুধু ওই 4,000 টাকায় আমি থাকতে পারছি না ভাইয়া। আমার সারা দিন রাত চিন্তা করতে হয়, আগামীকাল কি করব, কিভাবে চলবো। এত এত দুশ্চিন্তায় আমার আমার হয়তো হার্টের সমস্যা দেখা দিয়েছে। আমি আর এভাবে থাকতে পারছি না। ও যদি আমাকে ভালো রাখার দায়িত্ব না নেয় তাহলে আমি আর ওর সাথে থাকবো না। আমি আর পারছি না। পারতে হবে না, আর থাকতেও হবে না। কাউকে হাত পা ধরে থেকে যেতে বলিনি আমি। শরতের গলার স্বর আর উক্ত কথাটি শুনে দরজার দিকে তাকালো সবাই। তিয়াশার মুখটা বড্ড অসহায় দেখালো। এই মানুষটা এখনো সেই একই কথাই বলছে, একটু চিন্তা ভাবনার পরিবর্তন হয়নি। তার সাথে কেন এমন করছে শরৎ? আক্কাস আলী শরৎকে বুঝিয়ে বসালেন। সাদ্দাম নতুন একটা জবের কথা জানালে শরৎ মুখের উপর না জানিয়ে দিল। তার কথা, এখন অন্তত সে কিছু করতে পারবে না। আগামী বছর থেকে ব্যবসা করার চিন্তা ভাবনা করছে। বন্ধুর সাথে ব্যবসা করতে চায় সে। সবাই মিলে বোঝালো আপাতত 2-3 বছর জব করে ব্যবসার প্রতি ধারণা পাকাপোক্ত হলে তবে যেন টাকা ইনভেস্ট করে, নইলে সম্বল বলতে যে টাকাটা শরতের আছে সেটা হারিয়ে পথের ফকির হতে হবে। শরৎ কারো কথা শুনতে নারাজ, সে নিজের বুদ্ধিতেই চলবে। শরৎ একটা ওষুধের দোকানে বসে, সেখান থেকে 1,400-4.5 টাকা আসে প্রতি মাসে। মায়ের রেখে যাওয়া জায়গা বাড়ি করার সময় বিক্রি করে যে টাকা বেঁচে গিয়েছিল তা এক বড় ভাই ধার নিয়েছে, সেটা দিয়ে ব্যবসা করতে চায় শরৎ। টাকার পরিমাণ খুব বেশি নেই, টাকা দিয়ে কোনো ব্যবসায় নামা সম্ভব না সেটা জানা সত্ত্বেও শরৎ এমন জিদ ধরে বসে আছে। সে যতই বোঝাক না কেন শরৎ বুঝ নেয় না। আজও তাই হলো। সে জব বিমুখ, কিছুতে অন্যের আন্ডারে কাজ করতে চায় না, তাই তো দোকান থেকেও বেরিয়ে আসতে চায় মাঝে মাঝে। সুতরাং সবাই মিলে এত বুঝিয়ে কোনো লাভ হলো না। আবারও হতাশ হতে হলো তিয়াশাকে। শরতের এমন আচরণে সে কতটা কষ্ট পায় সেটা কি শরৎ বোঝে না? এই সময় নাকি মেয়েদের সবসময় হাসি খুশি থাকতে হয়, তাহলে পেটের বাচ্চা ভালো থাকে, বৃদ্ধি ভালো হয়। কিন্তু শরৎ তো পারলে তাকে গলা টিপে মেরে ফেলে। এই মানুষটাকে একদম চিনতে পারছে না তিয়াশা। সাদ্দাম শেষমেশ শরতের সাথে পেরে না উঠে বলল, তুমি যেহেতু চাকরি করবেই না, আমার বোনকে কিঞ্চিৎ ভালো রাখার দায় ইচ্ছা কোনোটাই আমার নেই। সুতরাং আমার বোনকে আমি তোমার বাসায় পাঠাচ্ছি না। তিয়া এখানেই থাকবে। চোখের সামনে নিজের বোনকে বোনের তিলে তিলে মৃত্যু আমি দেখতে পারবো না।
উঠে দাঁড়ালো শরৎ। সাদ্দামকে একবার দেখে তিয়াশার দিকে তাকিয়ে বলল, রেখে দিন তাকে সারা জীবনের জন্য। যে আমার খারাপ সময় পাশে থাকবে না তাকে আমার প্রয়োজন নেই। তিয়াশা এতক্ষণে বলে উঠল, খারাপ সময়? এত সুযোগ পেয়ে নিজেই কিছু করতে চাও না আর বলছো এটা তোমার খারাপ সময়? আমারই ভুল। আমি 3টা বছর অপেক্ষা করেছি তোমাকে আমার মনের মতো তৈরি করার, পারিনি। কারণ কাউকে ভালোবাসলে তবেই নিজের মধ্যে পরিবর্তন আসে। তুমি তো বাসনি, আমিই বোকা। শেষমেশ আমিই হেরে গেলাম। আমার কথা, আমার বাচ্চার কথা ভাবার দায় যেহেতু তোমার নেই, সুতরাং আমি এখন সবার সামনে দাঁড়িয়ে বলছি শরৎকেও আমার প্রয়োজন নেই। সেদিনের আলাপচারিতা তর্ক বিতর্কের পর শরৎ আর তিয়াশার দেখা হওয়া তো দূর, তাদের মধ্যে মুঠোফোনের যোগাযোগটুকু আর হয়ে ওঠেনি। যদিও তিয়াশা মুখে মুখে যাই বলুক না কেন, সে এখনও চায় শরৎ নিজেকে এবং নিজের চিন্তাধারাকে পরিবর্তন করে আবার তার কাছে ফিরে আসুক। তবে মাঝে মধ্যে নিজের জন্য খুব করুণা হয় তিয়াশার। সে কেন স্বার্থপরতার এই দুনিয়ায় একটা মানুষকে এত ভালোবাসতে গেল? সে এখন চায় তার মতো করে কেউ জীবনসঙ্গীকে ভালো না বাসুক। মানুষ যে ভালোবাসার দাম দিতে চায় না। তিয়াশা বাড়ির কাছে একটা ডাক্তারের চেম্বারে জব নিয়েছে। রোগী সিরিয়াল রাখা, প্রেশার, ওজন মাপা এবং ডাক্তারের নিকট পৌঁছে দেওয়া তার কাজ। বেতন 7,500 টাকা। ওখান থেকে বলা হয়েছে তিয়াশা যদি ভালোভাবে কাজ করতে পারে তাহলে তার পড়াশোনা অনুযায়ী কাজ দিয়ে বেতন 6 মাস বা 1 বছর পর বাড়িয়ে দেওয়া হবে। ততদিনে তিয়াশার বাচ্চাটাও দুনিয়ায় চলে আসবে। তিয়াশা মূলত কিছু টাকা এবং নিজে সুস্থ থাকতে কাজে যোগ দিয়েছে। ডাক্তারের আশেপাশে থাকলে নিজের কোনো অসুস্থতায় সে অন্যদের চেয়ে কমে চিকিৎসা নিতে পারবে বলেই সে আশাবাদী। তাছাড়া বাড়িতে ভাইয়ের বউয়ের কালো মুক্ত দেখতে হবে না। নিজের ভরণ পোষণের দায়িত্ব আপাতত সে নিজেই নিতে পারবে। জমানো যে টাকা ছিল তা দিয়ে মাঠে ফসলি ক্ষেত নিয়েছে সে চাষাবাদের জন্য। পরিপূর্ণ সাহায্য সে বাবার ভাইয়ের কাছে পেয়েছে। তিয়াশার ধারণা যে টাকা খরচ হয়েছে আগামী বছর তার 3 গুণ টাকা সে জমাতে পারবে। নভেম্বর মাস, চারিদিকে ঘন কুয়াশা, ভারী শীত। বাবার বাড়িতে আসার 2 মাস কেটে গিয়েছে তিয়াশার। এই 2 মাসে নিজের এবং নিজের চারিপাশের অনেক পরিবর্তন দেখতে পেয়েছে তিয়াশা। প্রচণ্ড গরম থেকে প্রকৃতি যেমন নিদারুণ শীতল রূপ নিয়েছে, সেরকম চারিপাশে মানুষের কথাও কমতে শুরু করেছে। তিয়াশা আজকাল একটু স্বস্তির শ্বাস নিতে পারে। তবে কাজ থেকে বাড়ি ফিরলে আলোর বাজে ব্যবহার আর শরতের অভাব এখনও ঠিক আগের মতোই অনুভব করতে হয় তিয়াশার। শরতের কথা মনে পড়লে এখনও ভীষণ কান্না পায় তিয়াশার। পেটে হাত বুলিয়ে নিজে নিজে বলে ওঠে, তোর বাবা রাগ করেছে আমাদের উপর। এতগুলো দিন হয়ে গেল, একটা খোঁজ নিল না আমাদের। তুই আমার কোলে যখন আসবি তখন কিন্তু আমার অনেক অনেক অভিযোগ তোকে জানাবো আমি। তুই কিন্তু মায়ের পক্ষ নিয়ে বাবাকে খুব করে বকে দিবি। সংসার ছেড়ে চলে আসার 2 মাস পর শ্বশুরের কল রিসিভ করলো তিয়াশা। এর পূর্বে সব মিলিয়ে 3-4 দিন কল এসেছে তার ফোনে। বাবাকে আগে থেকেই নিষেধ করে দিয়েছিল তার শ্বশুর কল করলে যেন রিসিভ না করে। তিয়াশা চেম্বারে ছিল, ব্রেক টাইম চলছে। নিজের জন্য বরাদ্দকৃত ছোট জায়গাটায় গিয়ে বসেছিল। ফোন স্ক্রিনে গোটা অক্ষরে লেখা বাবা দেখে এক মুহূর্তের জন্য নিজের বাবা ভেবে ভুল করে কল রিসিভ করেছে সে। কল রিসিভ হতে ওপাশ থেকে ভরাট বয়স্ক পুরুষালী গলায় তিয়াশার শ্বশুর বলে উঠল, কি হয়েছে তোমাদের? ফোন দিলে রিসিভ কেন করো না? তোমার বাবাকেও পাওয়া যায় না? তুমি নাকি বাবার বাড়িতে আছো রাগ করে? আমার ছেলেটা কি খায় না খায়, কেমন আছে সে খোঁজ খবর রাখো তুমি? তিয়াশা ঠান্ডা মেজাজের মানুষ। নিজের কোনো কথায় কেউ যদি কখনো কষ্ট পেয়ে যায় সেই সংকোচে নিজের মধ্যে সব খারাপ লাগা চেপে রেখেছে সে। বলার বা প্রতিবাদ করার মতো অনেক সুযোগ পেলেও এ যাবৎ সব সহ্য করে নিয়েছে। আজ সে সেটা করতে পারল না। শরতের বাবার কথা যেন গায়ে সূচের মতো বিঁধল। তার ছেলের ভালো মন্দ, খাওয়া দাওয়া ভালো রাখা, এসবের দায়িত্ব কি শুধু তিয়াশার? শরতের কোনো দায়িত্ব নেই বা শ্বশুর হিসেবে ওনার কোনো দায়িত্ব ছিল না? তিয়াশা একটা দীর্ঘশ্বাস ফেলল, মৃদু ও ধারালো গলায় বলল, বাবা, আপনি যেমন আপনার সন্তানের চিন্তা করছেন, সেরকম আমিও আমার সন্তানের চিন্তা করেই আপনার ছেলেকে ছেড়ে চলে এসেছি। আপনার ছেলের শূন্য পকেটে আমি আমার 3টা বছর কাটিয়েছি। আর সম্ভব হচ্ছিল না। আমি আমার হবু সন্তানকে অনিশ্চয়তার মধ্যে জন্ম দিতে চাই না। মানে কি বলতেছো তুমি? সংসার চলছে না মানে? আমাকে জানাওনি কেন? তিয়াশা তার ছিল্লের হাসি হাসলো, বলল, আপনি জানেন না বাবা? আপনাকে জানানো হয়নি বলছেন? আপনার ছেলে 4,000 টাকা সংসার চালায়, এটা আপনি জানেন না? মানুষ তো তোমরা দুজন। বাবা, আপনিও কখনো আপনার ছেলেকে সাহায্য করেননি, কোনো পথ বাতলে দেননি আপনি। আমাদেরই তো সংসার চলে না রে মা, তোমাদের কিভাবে সাহায্য করব? তাছাড়া তুমিও তো টিউশনি করাচ্ছিলে, দুজনে চলে যাচ্ছিল, সমস্যা কি হলো এখন? শব্দ করে হেসে উঠল তিয়াশা। বাবা রিটায়ার্ডের পর আপনার বেতন আসে 22 থেকে 25,000।
আপনারা 3জন সদস্য, আপনাদেরই নাকি এই টাকায় সংসার চলতে হিমশিম খেতে হয়, তাহলে আপনাদের থেকে আমরা শুধু একজন কম। সেই একজনও যদি কয়েকদিন পর চলে আসবে, সে ধরতে গেলে বাচ্চার খরচ আরও বেশি, তাহলে আমি আপনার বেতনের 6 ভাগের 1 ভাগ টাকায় কিভাবে চলবো? আপনার ছেলে কিছু করেই না ধরতে গেলে। একজন পুরুষ যদি একটা নারীকে ভালোবাসে তাহলে তার প্রথম কাজ ভালোবাসার মানুষকে ভালো রাখা। আপনার ছেলে আমাকে ভালোবাসলে এই 3-3.5 বছরে অন্তত আমার কথা ভেবে কঠোর পরিশ্রম করতো, আমাকে ভালো রাখতো, কিন্তু সে তো নিজেকে ভালোবাসে। তাছাড়া আপনি আপনার মেয়েকে 20,000 বেতনের চাকরি করা ছেলের হাতে তুলে দেননি। আপনার মেয়ে এই টাকায় চলতে পারবে না বলে, আর আপনার ছেলে আরেকজনের মেয়েকে 4,000-এ ভালো রাখতে চায়। কিভাবে আমাকে বলবেন একটু? আপনি এত সব না দেখে ফোন করে আমাকে বলছেন ছেলের ভালো মন্দ দেখতে। দুঃখিত বাবা, আমি পারবো না। আপনি আপনার সন্তানের ভালো দেখুন, আর আমি আমার সন্তানের।